হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুপেডিয়া। আমরা এখানে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের রসায়নবিদ্যা বা কেমিস্ট্রি পার্ট নিয়ে আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই এখানে কি কি চ্যাপ্টার আছে। পরমাণুর গঠন, মোলের ধারণা, দ্রবণ, অ্যাসিড ক্ষার লবণ, মিশ্রণের উপাদানের পৃথকীকরণ আর জল। আমরা স্টার্ট করব পরমাণুর গঠন নিয়ে। আমাদের এখনকার চ্যাপ্টার পরমাণুর গঠন, স্ট্রাকচার অফ অ্যাটম। এই চ্যাপ্টার সম্বন্ধে জানার আগেই আমাদের জেনে নিতে হবে পরমাণু কাকে বলে। মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটির সমস্ত ধর্ম উপস্থিত থাকে এবং যা অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে মৌলিক পদার্থটির পরমাণু বলে। অর্থাৎ অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি হচ্ছে একটা মৌলিক পদার্থ। সেই কণাগুলির ধর্ম আর মৌলিক পদার্থের ধর্ম একদম মিল থাকবে, আর কণাগুলি অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। বিজ্ঞানী ডাল্টন 1808 খ্রিস্টাব্দে বলেন পরমাণু অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে নাকি ভাঙা যায় না। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন গ্রিক দার্শনিক, বিভিন্ন বিজ্ঞানী যেমন থেলস, মাইকেল ফ্যারাডে, এনাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার ফলে আমরা জানতে পারি পরমাণু অবিভাজ্য নয়, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায়। তাহলে পরমাণুকে ভাঙলে আমরা কি কি পাবো দেখে নিই। 1 নম্বর পাবো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এবারে আমরা চলে আসি ইলেকট্রনের আবিষ্কারে। তড়িৎমুক্ষণ নলে ক্যাথোড রশ্মি পরীক্ষার দ্বারা ইলেকট্রন আবিষ্কৃত হয়। এই পরীক্ষা প্রথম করেন বিজ্ঞানী প্লুকার, তারপরে করেন বিজ্ঞানী গোল্ডস্টাইন এবং এরপরে করেন বিজ্ঞানী জে জে থমসন 1876 খ্রিস্টাব্দে। বিজ্ঞানী জে জে থমসনকেই ইলেকট্রনের আবিষ্কর্তা ধরা হয়, যদিও ইলেকট্রনের নামকরণ করেন বিজ্ঞানী স্টোনি 1874 খ্রিস্টাব্দে। দেখে নি ক্যাথোড রশ্মি পরীক্ষাটা কিরকম। একটি তড়িৎ মোক্ষণ নল থাকে কাচের, প্রায় 1/2 মিটার লম্বা। একে অনেকে ক্রুক্স নলও বলে, বিজ্ঞানী ক্রুক্সের নাম অনুসারে একে অনেকে ক্রুক্স নলও বলে। এর দুপ্রান্তে দুটি তড়িৎ দাল লাগানো থাকে, যার সঙ্গে একটি ব্যাটারি মানে তড়িৎ বিভব উৎসের সঙ্গে একটা যোগাযোগ থাকে। একটি গ্যাস বের করার নল থাকে, আর এই সিস্টেমটাকে তড়িৎ মুক্ষণ নল বলে। এই সিস্টেমটাতে কি হয়, এখানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কতগুলো রশ্মি প্রবাহিত হয়, যাকে ক্যাথোড রশ্মি বলে। এই রশ্মিগুলো ঋণাত্মক আধানধর্মী মানে নেগেটিভ চার্জযুক্ত হয়। এই পরীক্ষা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, সেটা হলো সকল মৌলিক পদার্থে একই ভর ও একই ঋণাত্মক আধান মানে নেগেটিভ চার্জযুক্ত এক প্রকারের কণা থাকে, যাকে ইলেকট্রন বলে। সো স্টুডেন্টস, আমরা দেখলাম একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন পাওয়া গেছে। তাহলে একটা পরমাণুর মধ্যে যখন কোনো ঋণাত্মক বা নেগেটিভ আধান থাকে, তার মানে সেখানে সমপরিমাণ পজিটিভ বা ধনাত্মক আধানও আছে। ওই জন্যই পরমাণুটি নিউট্রাল বা প্রসম অবস্থায় থাকতে পারে। এর সমাধান করেন প্রথম বিজ্ঞানী গোল্ডস্টাইন। পরবর্তীকালে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার দ্বারা প্রোটনের আবিষ্কার করেন। এর আগে আমাদের কিছু জিনিস জেনে নিতে হবে, সেটা হলো তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা জিনিসটা কি? ইউরেনিয়াম, রেডিয়াম, পোলোনিয়াম প্রভৃতি কিছু ভারী মৌল আছে, যাদের বাহ্যিক চাপ, তাপ, আলোক, রাসায়নিক বিক্রিয়া প্রভৃতি উপেক্ষা করে এরা অবিরাম এবং স্বতঃস্ফূর্ত মানে কন্টিনিউয়াসলি অদৃশ্য শক্তিশালী তীব্র গতিসম্পন্ন আলফা, বিটা ও গামা রশ্মি বিকিরণ করে চলে। এই ভারী মৌলগুলোর এই ধর্মটাকেই তেজস্ক্রিয়তা বলে। ঠিক আছে, এইবারে আলফা রশ্মিটা কি? আলফা রশ্মি হচ্ছে 2 একক ধনাত্মক বা পজিটিভ আধানযুক্ত কণার স্রোত। বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। আর গামা রশ্মি হচ্ছে আধানহীন, ভরহীন, উচ্চ শক্তিশালী আলোক রশ্মি। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এখানে আমাদের কি কি লাগবে? এখানে লাগবে একটি আলফা কণার উৎস, যেখান থেকে আলফা কণা নির্গত হয়,
একটা খুব পাতলা সোনার পাত, খুব পাতলা সোনার পাত। সোনার পাতটি পাতলা হওয়ার কারণ যাতে এর ভেতর পরমাণুগুলি ঠাসাঠাসি করে না থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর একটি জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া পর্দা, জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া একটি পর্দা। যখন আমরা এখান থেকে আলফা কণার স্রোত প্রবাহিত করাবো, তখন দেখব সোনার পাতে আঘাতের পরে বেশিরভাগ আলফা কণাই বিচ্যুতিহীন, মানে না ঘুরে বা না বেঁকে সোজাভাবেই নির্গত হচ্ছে। এটা থেকে আমরা কি বলতে পারি? এটা থেকে আমরা বলতে পারি পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানই ফাঁকা, অর্থাৎ পরমাণু বেশিরভাগ স্থানটাই খালি। আর কিছু কিছু আলফা কণা তীব্র বিক্ষেপিত বা স্বল্প বিক্ষেপিত হয়ে নির্গত হচ্ছে। অর্থাৎ পরমাণুর মধ্যে কিছু ধনাত্মক আধান আছে, যার জন্য ধনাত্মক আধানযুক্ত আলফা কণা বিক্ষেপিত হচ্ছে। তাই আমরা বলতে পারি পরমাণুর মধ্যে কম স্থানে ধনাত্মক আধান আছে। রাদারফোর্ডের পরমাণু মডেল। 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দ্বারা যে সিদ্ধান্তগুলিতে আসেন, তার দ্বারা তিনি একটি পরমাণু মডেল উপস্থাপনা করেন। কি বলেন তিনি? তিনি বলেন পরমাণুর কেন্দ্রে খুব অল্প স্থানের মধ্যে পরমাণুটির সমস্ত ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ থাকে, তাকে আমরা নিউক্লিয়াস বলি। নিউক্লিয়াসে তাহলে কি থাকে? ধনাত্মক আধান আর ভর থাকে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারিদিকে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তিত হয়। নিউক্লিয়াসের মোট ধনাত্মক আধান আর মোট ঋণাত্মক আধান সমান, তাই পরমাণু আধানহীন অবস্থায় থাকে। এটাই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিটা কি? ক্লার্ক ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে স্থির তড়িতাকর্ষণে আবদ্ধ একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করলে এর শক্তি ক্রমশ কমতে থাকে এবং সেটা এক মুহূর্তের জন্য নিউক্লিয়াসের মধ্যে এসে পড়ে। ফলে পরমাণুটির স্থায়িত্ব নষ্ট হয়। কিন্তু আমরা দেখি যে পরমাণু স্থায়ী, তাই রাদারফোর্ডের মডেল এখানে দাঁড়াতে পারেনি। দুই, কি কোনো পদার্থ তাপ বা অন্য কোনো শক্তি প্রয়োগ করলে পদার্থটি শোষণ করে, আবার শক্তিটা সরিয়ে নিলে সেটা পদার্থটি বিকিরণ করে। এই শোষিত বা বিকীর্ণ শক্তিকে শক্তিশালী প্রিজমের মধ্যে ফেললে একটা বর্ণালী পাওয়া যায়, অবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়। কিন্তু পরমাণুর ক্ষেত্রে বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া গেছে, তাই রাদারফোর্ডের মডেল এখানেও খাটেনি। এবারে আমরা আসি নিউট্রনের আবিষ্কারে। বিজ্ঞানী স্যাডউইক 1932 খ্রিস্টাব্দে নিউট্রন আবিষ্কার করেন। কিন্তু 1920 খ্রিস্টাব্দে রাদারফোর্ড পরমাণু নিউক্লিয়াসে একটি আধানহীন ভারী কণার কথা বলেছিলেন। কেন রাদারফোর্ড এমন মনে করেছিলেন? পরমাণুর মধ্যে দুটি কণা হচ্ছে ইলেকট্রন আর প্রোটন। ইলেকট্রনের ভর তো নেই, আর পরমাণুর মধ্যে তাহলে মোট ভর প্রোটনগুলির ভরের সমান। যেমন কার্বনের পরমাণুতে 6টি প্রোটন আছে, তাহলে কার্বনের পরমাণুর ভর 6 একক হওয়া উচিত। কিন্তু বাস্তবে আমরা দেখি এর ভর হয় 12 একক। তাহলে এই অতিরিক্ত 6 একক ভর এলো কোথা থেকে? এই প্রশ্ন থেকেই পরবর্তীকালে নিউটনের আবিষ্কার হয়। পরবর্তীকালে বিভিন্ন গবেষণার দ্বারা আমরা বলতে পারি একমাত্র হাইড্রোজেন পরমাণু ছাড়া সব মৌলের পরমাণুতেই নিউট্রন আছে, অর্থাৎ নিউট্রন পরমাণুর একটি মৌলিক কণা। নিউট্রন কণা কিন্তু আধানহীন। তোমরা এই ছকটি তোমাদের সুবিধার জন্য দেখতে পারো। এতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ভর, আধানের মান দেওয়া আছে। আমরা রাদারফোর্ড মডেলে দুটি ত্রুটির কথা উল্লেখ করেছি। এই ত্রুটি দুটি সংশোধনের জন্য বিজ্ঞানী নিলস বোর 1913 খ্রিস্টাব্দে একটি মডেল বের করেন, যা রাদারফোর্ড মডেলের সঙ্গে অনেকটাই মিলে যায়। এই মডেলটাকে বোর রাদারফোর্ড মডেল বলে। এই মডেলে কি বলছে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ইলেকট্রন ঘোরে। এই বৃত্তাকার পথগুলিকে কক্ষ বলে, অর্থাৎ অরবিট বলে।
এই কক্ষে থাকাকালীন সময় ইলেকট্রন কোনো শক্তি গ্রহণ বা বর্জন করে না, তাই এই কক্ষগুলিকে সুস্থির কক্ষ বা স্টেবল অরবিট বলে। নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় ইলেকট্রনের শক্তি তত বৃদ্ধি পায়। ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি গ্রহণ করলে পরবর্তী বাইরের কক্ষপথে যায় এবং নির্দিষ্ট পরিমাণ শক্তি বর্জন করলে তার আগের ভিতরের কক্ষপথে চলে আসে। এই কক্ষপথগুলি এন দ্বারা প্রকাশ করা হয়, মানে এন এর মান যখন 1 তখন তাকে 1 নম্বর কক্ষপথ বলা হয়। এই কক্ষের নাম দেওয়া হয় কে। এন এর মান 2 হলে কক্ষপথ হয় এল কক্ষ, এন এর মান 3 হলে এম কক্ষ এবং এন এর মান 4 হলে এন কক্ষ বলা হয়। সো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। পরের ভিডিওয়ে দেখা হবে। এই বিষয়ে কোনো যদি ডাউট থাকে বা সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। ওকে, বাই।